আজকে আমাদের রিভিশন এক্সাম 11-এর প্রশ্ন মানে এক্সপ্লানেশন পর্ব। ফ্রাস্ট্রেশন রেজাল্টস ড্যাশ ভায়োলেন্স। ফ্রাস্ট্রেশন মানে হতাশা। রেজাল্ট রেজাল্টস এরপরে ইন হয়। রেজাল্ট ইন মানে ফলাফল হওয়া বা কোনো কিছু সৃষ্টি করা, কোনো কিছু ঘটানো। এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, মুখস্থ রাখতে হয়। ফ্রাস্ট্রেশন রেজাল্টস ইন সংগঠিত করে, বয়ে নিয়ে আসে। হতাশা ভায়োলেন্স মানে হচ্ছে আহ, হতাশা ধ্বংস বয়ে নিয়ে আসে। এই রেজাল্টস ইন মানে বয়ে নিয়ে আসা। পরেরটা বলছে কাজল রিটার্নড ড্যাশ লন্ডন। কাজল রিটার্ন টু লন্ডন। যদি কোনো জায়গায় যাওয়ার কথা বোঝায় তাহলে টু হয়। বাই প্লেন কোনো কিছু দ্বারা যদি যাওয়া হয় তাহলে বাই বসে। ফ্রম ঢাকা, এটা ঢাকা হবে, ঢাক হয়ে গেছে, ঢাকা। তাহলে কোনো দিকে যাওয়া হলে লন্ডন, কোনো জায়গা থেকে আসা হলে ফ্রম, আর কোনো কিছু দ্বারা যদি হয় তাহলে বাই। এজন্য অপশন হবে সি। তিনটা প্রিপোজিশন আমরা এখানে একসাথে পেয়েছি। পরেরটা বলছে বাংলাদেশ ইজ রিচ ড্যাশ ন্যাচারাল গ্যাস। মনে রাখবেন, রিচ ইন মানে সমৃদ্ধ। বাংলাদেশ প্রাকৃতিক গ্যাসে সমৃদ্ধ, এটি একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এখানে 10টা প্রশ্ন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে আছে, প্রথম 10টা। বাংলাদেশ ইজ রিচ ইন, রিচ ইন মানে সমৃদ্ধ থাকা, মনে রাখবেন। সমৃদ্ধ থাকা, আমাদের দেশ সবুজে সমৃদ্ধ, তাহলে আওয়ার কান্ট্রি ইজ রিচ ইন গ্রিন, এরকম। মানি ইজ নট দ্য সলিউশন, সলিউশনের পর সবসময় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হয় টু। সলিউশন টু মানে সমাধান। মানি ইজ নট দ্য সলিউশন টু এভরি প্রবলেম, অর্থাৎ মানি বা টাকা পয়সা সমস্ত সমস্যার একমাত্র সমাধান নয়। স্টারভেশন স্টার্টেড আস ইন দ্য ফেস। আচ্ছা, স্টারভেশন মানে অভুক্ত, অভুক্ত থাকা, উপোস করা। আহ, আহ, আরেকটাকে ওই যে বলে আহ, অন তো স্টারভেশন মানে অভুক্ত থাকা, অনশন করা, এরকম। স্টারভেশন স্টার্টেড আস ইন দ্য ফেস। স্টেয়ারডাস, STARED, সরি, স্টেয়ারডাস মানে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা, কোনো কিছু ফুটে ওঠা, স্পষ্ট হওয়া। স্টেয়ার ইন মানে এখানে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা। আমাদের মুখে মানে উপোস করার যে ছাপ, সেই ছাপটা ফুটে উঠেছিল। হিজ সিম্প্যাথি ড্যাশ দ্য পুয়ার ইন প্রেইজওয়ার্দি। প্রেইজওয়ার্দি মানে প্রশংসার দাবিদার। এই সিম্প্যাথি মানে হচ্ছে করুণা। হিজ সিম্প্যাথি হিজ সিম্প্যাথি ফর দ্য পুয়ার, অর্থাৎ গরিবের জন্য তার যে করুণা, তার যে দুঃখ, করুণা। হ্যাঁ, সিম্প্যাথি ফর মানে কারোর জন্য। হ্যাঁ, ইজ প্রেইজওয়ার্দি। আচ্ছা, আই ট্রাস্টেড হিম, আমি তাকে বিশ্বাস করেছিলাম। উইথ দ্য মানি, আই ট্রাস্টেড হিম উইথ দ্য মানি, আমি তাকে কি করেছিলাম, তাকে টাকা পয়সা ব্যাপারে আমি তাকে ট্রাস্ট করেছিলাম। হি ওন ভিক্টরি এগেনস্ট হিজ রাইভালস, সে তার সে তার রাইভালস মানে হচ্ছে প্রতিযোগী, সে তার প্রতিযোগীদের এগেনস্টে জয়লাভ করেছিল। ভিক্টরি মানে হচ্ছে জয়লাভ করা। ভিক্টরি যদি হয় তাহলে তারপরে প্রিপোজিশন আসে এগেনস্ট। ভিক্টরি এগেনস্ট মানে প্রতিপক্ষের বিরুদ্ধে জয়লাভ করা। হি ডিপেন্ডস, ডিপেন্ডসের পর সবসময় অন হয়। অন যদি না থাকে তাহলে আপন হয়। আপন আর অন একই অর্থ প্রকাশ করে। হি ডিপেন্ডস আপন হিজ বেস্ট ফ্রেন্ডস, সে তার সবচেয়ে প্রিয় বন্ধুর উপরে নির্ভরশীল। এর পরের প্রশ্নটা আমরা দেখি। ইউ ক্যান নট প্রিভেন্ট মি ড্যাশ গোয়িং দেয়ার। ইউ ক্যান নট প্রিভেন্ট মি ফ্রম গোয়িং দেয়ার। দেখেন, প্রিভেন্ট শব্দটার পরে ফ্রম বসে। প্রিভেন্ট ফ্রম মানে হচ্ছে আহ, প্রতিরোধ করা, কাউকে বিরত রাখা। ইউ ক্যান নট প্রিভেন্ট মি, তুমি আমাকে বিরত রাখতে পারবে না, প্রতিরোধ করতে পারবে না, কি থেকে? ফ্রম গোয়িং দেয়ার, সেখানে যাওয়া থেকে। তাহলে আমরা জানলাম প্রিভেন্টের পরে কি বসে, সবসময় ফ্রম বসে। এই কথাটা আমরা মনে রাখবো। কোনো কিছু থেকে বিশেষ করে প্রতিরোধ বোঝালে, কোনো কিছু থেকে বিরত রাখা বোঝালে প্রিভেন্টের পর ফ্রম বসে। আই লাইক সিঙ্গিং ইন দ্য বাথ। আই লাইক আমি পছন্দ করি,
কি পছন্দ করি, কিছু একটা পছন্দ করি, কিছু একটা একটা কাজ, মানে কোনো একটা কিছু, সেই কিছুটা কি, সিঙ্গিং ইন দ্য বাথ, অর্থাৎ গোসলের সময় গান করাটা আমি পছন্দ করি। এই লাইককে যদি কি বা কাকে দ্বারা প্রশ্ন করা হয়, তাহলে এই ফ্রেজটুকু আসে কি বা কাকে দ্বারা প্রশ্ন করার ফলে। হ্যাঁ, উত্তর হিসেবে আসে, যখন উত্তর হিসেবে আসে তখন সেটাকে আমরা নাউন ফ্রেজ বলবো, কারণ এটা অবজেক্ট হিসেবে কাজ করে। কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে আমরা অবজেক্ট পাই, তো তাই জন্য তাহলে এটা হবে আমাদের নাউন ফ্রেজ। 12 নম্বর বলছে কি, এ উম্যান উইথ এ ভেইল ওভার হার বডি। ভেইল মানে হচ্ছে ওড়না, এ উম্যান মানে হচ্ছে একটা নারী, উইথ এ ভেইল মানে আহ, ওড়না পরা নারী, ওভার হার বডি অর্থাৎ তার সমস্ত শরীরের উপরে একটা ওড়না পরা একটা মেয়ে, অ্যাপ্রোচড দ্য ডক্টর, ডক্টরের কাছে গিয়েছিল। এখানে এই উইথ এ ভেইল ওভার হার বডি এইটুকুর মানে কি, দেখেন ওড়না পরা মেয়ে, মহিলা, কোন মহিলা, ওড়না পরা মহিলা, অনেক মহিলা থাকতে পারে, তার ভিতরে স্পেসিফিক বা বিশেষ করে দিচ্ছে উইথ আ ভেইল ওভার হার বডি। এইখান থেকে এইটুকু একটা ফ্রেজ, এবং এই ফ্রেজটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজ, কারণ এই উইম্যানকে নির্দিষ্ট করে দিচ্ছে, এই উইম্যানটা হচ্ছে নাউন, ওম্যানটা যেহেতু নাউন, নাউনকে কেউ যদি নির্দিষ্ট করে দেয় তাকে আমরা বলি অ্যাডজেক্টিভ, সুতরাং এটা হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। হি ওয়ার্কড উইথ অল সিনসিয়ারিটি, সে কাজ করেছিল, দেখেন যদি আমরা বলি কি কাজ করেছিল হয় না, কাকে কাজ করেছিল হয় না, সে কাজ করেছিল সততার সাথে, যদি বলা হয় কিভাবে কাজ করেছিল, সততার সাথে, তাহলে এই যে উইথ অল সিনসিয়ারিটি এইটা কিন্তু কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে পাওয়া যাচ্ছে না, বরং কিভাবে দ্বারা প্রশ্ন করলে পাওয়া যাচ্ছে, এই জন্য এটাকে আমরা বলবো অ্যাডভার্বিয়াল ফ্রেজ। হি ইজ আ ম্যান অফ ফ্রেন্ডলি নেচার, সে হচ্ছে একজন আহ, বন্ধুত্বপূর্ণ স্বভাবের মানুষ। তাহলে হি ইজ এ ম্যান, এই আন্ডারলাইন ফ্রেজ, এখানে দেখেন কোনো ফ্রেজে আন্ডারলাইন করা নেই, তবু আমরা বুঝে যাব যে অফ থেকে শুরু করে এই পর্যন্ত হচ্ছে আমাদের ফ্রেজ। হ্যাঁ, যারা আমার এই ক্লাস করেছেন, ফ্রেজ এবং ক্লজের ক্লাস, তারা বুঝতে পারবেন সহজেই। যদি কেউ না করে থাকেন তাহলে আমাকে বলবেন, টেক্সট করবেন, আমি আপনাদের এই প্রত্যেকটা ক্লাসই রেকর্ডেড থাকে, আমি রেকর্ডেড ক্লাস পাঠিয়ে দেবো, কোনো অসুবিধা নেই, আপনি দেখে নিতে পারবেন। হি ইজ এ ম্যান অফ ফ্রেন্ডলি নেচার, দেখেন সে একজন মানুষ, সে একজন কেমন মানুষ, অফ ফ্রেন্ডলি নেচার, বন্ধু স্বভাবের লোক। তাহলে এই ম্যানটা কেমন, ম্যানটা হচ্ছে নাউন, নাউনটা কেমন মানে নাউনকে মডিফাই করছে, সুতরাং এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজ। ভেরি গুড, যদি এখান থেকে এই পর্যন্ত আন্ডারলাইন করা থাকতো হি ইজ আ ম্যান অফ ফ্রেন্ডলি নেচার, তাহলে এটা নাউন ফ্রেজ হতো, কেন, তার কারণ হি ইজ সে হয়, তাহলে আমরা ধরলাম যে হি ইজ আ ডক্টর, তিনি একজন ডাক্তার, তাহলে কি এই ডাক্তারটা কি নাউন ফ্রেজ হতো, না হতো, তাহলে ইজ এর পরে ওই একই কারণে এটা তখন টোটালটা নাউন ফ্রেজ হতো। নেক্সট, এর পরেরটা বলছে হোয়াট টাইপ অফ ক্লজ ইজ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস, নিচের এই ক্লজটা কোন ধরনের। আই ডু নট নো, আমি জানি না, হোয়াট হি ওয়ান্টস, সে কি চায়, দেখেন আমি জানি না, আমি কি জানি না, কিছু একটা জানি না, সেই কিছু একটা হলো কি, সেই কিছু একটা হলো সে যে কি চায় এটা আমি জানি না, অর্থাৎ তার চাওয়াটা আমি জানি না। তাহলে এই যে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে আমরা অবজেক্ট পাই, অতএব হোয়াট হি ওয়ান্টসটা হচ্ছে আমাদের অবজেক্ট, এবং সেই জন্য এটা হচ্ছে আমাদের নাউন ক্লজ, অবজেক্ট বলে। নেক্সট, আই আস্কড মি, আমি আমাকে জিজ্ঞেস করলাম, হোয়াই আই ওয়াজ লেট, কেন আমার দেরি হয়েছিল, সরি, হি আস্কড মি, সে আমাকে জিজ্ঞেস করেছিল, একটু ভুল হয়ে যাচ্ছে, বুঝলাম না, হি আস্কড মি, সে আমাকে জিজ্ঞেস করেছিল, হোয়াই আই ওয়াজ লেট, কেন আমার দেরি, তাহলে আমাকে জিজ্ঞেস করেছিল, আমাকে কি জিজ্ঞেস করেছিল, আমাকে কি জিজ্ঞেস করেছিল, আমাকে কিছু একটা জিজ্ঞেস করেছিল, সে কিছু একটা হচ্ছে আমি কেন যে লেট সেটা জিজ্ঞেস করেছিল। তাহলে এইটা, এই যে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলো এই একই কারণে এটা হবে আমাদের নাউন ক্লজ। অনেকে হোয়াই দেখে ভাবে যে এটা মনে হয় অ্যাডভার্বিয়াল ক্লজ, কিন্তু এটা কিন্তু অ্যাডভার্বিয়াল ক্লজ নয়। 17 নম্বরে বলছে দিস ইজ দ্য প্লেস, এটা হচ্ছে একটা জায়গা, হোয়ার আই ওয়াজ বর্ন, যেখানে আমি জন্মগ্রহণ করেছিলাম। দেখেন এখানে একটু লক্ষ্য করেন, এই যে হোয়ার আই ওয়াজ বর্ন কাকে মডিফাই করছে, এটা হচ্ছে একটা জায়গা, কোন জায়গা, এই দ্য প্লেসকে মডিফাই করছে, দেখেন এই দ্য প্লেসকে কিভাবে,
এই হোয়ার আই ওয়াজ বর্ন, মানে জায়গাটা কোন জায়গা, যেখানে আমি জন্মগ্রহণ করেছিলাম, তাহলে জায়গাটাকে মডিফাই করে দিচ্ছে। এটা একটা নাউন, প্লেসটা হচ্ছে একটা নাউন, নাউনকে মডিফাই করে দিচ্ছে বলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, সুতরাং এটি হবে একটা অ্যাডজেক্টিভ ক্লজ, অতএব উত্তর সি। 18, দ্য নিউজ হি গেভ মি ওয়াজ ফলস। এই হি গেভ মি যদি না থাকে তাহলে কি দাঁড়ালো, দ্য নিউজ ওয়াজ ফলস, অর্থাৎ সংবাদটি মিথ্যা। তাহলে কোন নিউজ, যে নিউজটা সে আমাকে দিয়েছিল, এই হি গেভ মি দ্বারা এই নিউজকে মডিফাই করে দিচ্ছে। নিউজটা নাউন, নাউনকে মডিফাই করে দেওয়ার জন্য এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। হোয়ার এভার আই ওয়েন্ট, আমি যেখানেই যাই, আই স সাইন্স অফ পভার্টি, আমি দারিদ্রতার চিহ্ন দেখতে পাই। আচ্ছা, হোয়ার এভার আই ওয়ান্ট, আমি যেখানেই যাই, হোয়ার এভার মানে যেখানেই হোক না কেন, নির্দিষ্ট কোনো জায়গা না। তাহলে আই স দ্য সায়েন্স অফ পোভার্টি, আমি কি দেখতে পাই, দারিদ্রতার চিহ্ন দেখতে পাই। আমি কোথায় দারিদ্রতার চিহ্ন দেখতে পাই, আমি যেখানেই যাই। দেখেন এটা কিন্তু একটা প্লেসকে নির্দেশ করছে, সুতরাং এটি একটি অ্যাডভার্বিয়াল, কারণ কোথায়, কোথায় দিয়ে প্রশ্ন করলে আমরা অ্যাডভার্বিয়াল পাই, সুতরাং এটা হচ্ছে আমাদের অ্যাডভার্বিয়াল ক্লজ অফ প্লেস। পরেরটা দেখি, গ্লোবালি মানে বিশ্বগতভাবে, বৈশ্বিকভাবে, হোয়াট উই আর এক্সপেরিয়েন্সিং, আমরা যা কিছু এক্সপেরিয়েন্স করছি, ইজ দ্যাট, সেটা হলো এই যে ইংলিশ ইজ রিপ্লেসিং আদার ল্যাঙ্গুয়েজ, যে ইংরেজি অন্য ভাষাকে দখল করে নিচ্ছে বা রিপ্লেস করে নিচ্ছে। তাহলে এখানে দেখেন হোয়াট উই আর এক্সপেরিয়েন্সিং, এই ইজটা হলো মেইন ভার্ব। এই ইজটা, যা কিছু আমরা পর্যবেক্ষণ করছি, যা কিছু আমরা এক্সপেরিয়েন্স করছি তা হলো, তাহলে এইখানে এইটার এই ইজটা মেইন ভার্ব, এই মেইন ভার্বের সাবজেক্ট হিসেবে এটা বসেছে। আর আমরা জানি সাবজেক্ট সবসময় নাউন অথবা প্রোনাউন হয়, সুতরাং এটি একটি নাউন ক্লজ। দেখেন আমরা এই বিভিন্ন ধরনের ক্লজ যদি আমরা না দেখতাম তাহলে কিন্তু আমরা পরীক্ষার হলে সহজে আইডেন্টিফাই করতে পারতাম না। এই জন্যই ক্লাস করার গুরুত্বটা এত বেশি। দ্য ফ্রুটস ড্যাশ আর অ্যাভেলেবেল ইন সামার, যে যে ফল, যে ফল গ্রীষ্মে মানে অ্যাভেলেবেল, বিয়ার অ্যান্টিবডিজ টু ফাইট এগেনস্ট সামার ডিজিজ, সেগুলো এক ধরনের অ্যান্টিবডি বহন করে যেগুলো গ্রীষ্মের যে রোগ আছে সেই রোগের বিরুদ্ধে মানে যুদ্ধ করে, ফাইট করে। তাহলে দ্য ফ্রুটস কোন ফল, যেই ফলগুলো গ্রীষ্মে অ্যাভেলেবেল, মানে গ্রীষ্মকালীন ফল সহজ কথায়, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ ক্লজ, কারণ এটা ফলকে মডিফাই করে, শীতকালীন ফল নয় কিন্তু গ্রীষ্মকালীন ফল। 22, ইট ওয়াজ রেইনিং হোয়েন জীবন কেম ব্যাক হোম, তখন বৃষ্টি হচ্ছিল যখন জীবন ফিরে আসলো। এখানে এই কখন জীবন ফিরে আসলো, যখন বৃষ্টি হচ্ছিল। হ্যাঁ, সরি, বৃষ্টি কখন হচ্ছিল, যখন জীবন ফিরে আসলো। তাহলে বৃষ্টি হওয়ার সময়টা নির্ভর করছে, তাহলে এটা হবে অ্যাডভার্বিয়াল ক্লজ, এটা কিন্তু অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম। দ্য পিপল ইন দ্য রুম, অর্থাৎ ঘরের মধ্যে থাকা লোক, কোন লোক, ঘরের মধ্যে থাকা লোক, তাহলে লোককে মডিফাই করছে, তাহলে এটা হবে আমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজ। এটা কিন্তু ক্লজ না, এটা হবে ফ্রেজ। দেখেন এখানে ক্লজ আছে, অ্যাডজেক্টিভ ক্লজ, এখানে আছে অ্যাডজেক্টিভ ফ্রেজ, উত্তর হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ, কারণ এর মধ্যে কোনো ফাইনাইট ভার্ব নেই এই ইন দ্য রুমের মধ্যে। 24, এখানে কোন কোন সেন্টেন্সটা সঠিক, বা কোন সেন্টেন্সটা অ্যাডজেক্টিভ ক্লজ। আই নো দ্য বয় স্টুড ফার্স্ট ইন দ্য এক্সামিনেশন, দেখেন আই নো, আমি চিনি, কাকে চিনি, দ্য বয়, ছেলেটাকে চিনি, এটা নাউন। এবং কোন ছেলে, স্টুড ফার্স্ট ইন দ্য এক্সামিনেশন, যে কিনা পরীক্ষায় প্রথম হয়েছিল। তাহলে এই এই বয়কে মডিফাই করে দিচ্ছে এই স্টুড ফার্স্ট ইন দ্য এক্সামিনেশন দ্বারা, এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ ক্লজ। পরেরটা, হোয়াট ইউ সেইড সারপ্রাইজড মি, তুমি যা আমাকে বলেছো তা আমাকে বিস্মিত করেছে। এটা আপনারা জাস্ট মনে রাখবেন, এটা ওইভাবে বোঝানো যায় না। এই হোয়াট ইউ সেইড, যা তুমি আমাকে বলেছো, এটা মিনিংগত বাক্য। পরেরটা বলছে হুইচ সেন্টেন্স কন্টেইনস অ্যান অ্যাডভার্বিয়াল ক্লজ, দ্যাট ইজ দ্য ওয়ে হি রাইটস, বলছে এটাই হচ্ছে সেই উপায় যেভাবে সে লেখে। সে কিভাবে লেখে, এই উপায়ে লেখে, দ্যাট ইজ দ্য ওয়ে মানে এই উপায়, কিভাবে লেখে, এই উপায়ে লেখে, এটা হচ্ছে আমাদের অ্যাডভার্বিয়াল ক্লজ। অ্যাডভার্বিয়াল ক্লজ বিভিন্ন ধরনের হয়, এই জন্য অনেক প্র্যাকটিস করতে হয়, করলে একটা টাইপ সম্পর্কে আইডিয়া পাওয়া যায়।
এরপরেরটা বলছে টেল মি হু ডিড ইট, আমাকে বলো কে এটা করেছে, আমাকে বলো, আমাকে কি বলো, আমাকে বলো তার নাম বলো, কার নাম, হু ডিড ইট, যে এটা করেছে। তাহলে কে দ্বারা প্রশ্ন করলে বা কি দ্বারা প্রশ্ন করলে আমরা এটা পেয়ে যাচ্ছি, আমাকে কি বলো, এই কথাটা বলো। তাহলে এটা হচ্ছে আমাদের নাউন ক্লজ। 28 নম্বরে বলছে হি ওয়াজ সো হাংরি, সে অনেক বেশি ক্ষুধার্ত, দ্যাট হি বিগান টু ইট গ্রিডিলি, যে সে মানে খুব লোভের সাথে খেতে শুরু করলো, এখানে গোগ্রাসে খেতে শুরু করলো। এখানে হি ওয়াজ সো হাংরি, সে এত ক্ষুধার্ত। দেখেন সে যে গোগ্রাসে খেতে শুরু করলো তার কারণটা কি, তার কারণ হচ্ছে সে ক্ষুধার্ত। আমি আগেই বলেছি কারণ এবং ফলাফল যদি কোথাও হয় তাহলে সেটা হচ্ছে অ্যাডভার্বিয়াল। সুতরাং এটা যেহেতু ক্লজ, যেহেতু এটা পাস্ট টেন্স আছে এখানে, অর্থাৎ ফাইনাইট ভার্ব আছে, অতএব এটা অ্যাডভার্বিয়াল ক্লজ। নেক্সট, দ্য বুক হুইচ আই বট ইজ লস্ট, যে বইটা আমি হারিয়ে ফেলেছি, সরি, যে বইটা আমি কিনেছিলাম সেটা হারিয়ে গেছে। দ্য বুক, কোন বইটা হারিয়ে গেছে, হুইচ আই বট, যেটি আমি কিনেছিলাম, বইকে মডিফাই করছে এবং এই জন্য এর মধ্যে ফাইনাইট ভার্ব আছে বট, তাই জন্য এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। এখানে যদিও ক্লজ ফ্রেজ উল্লেখ করা নেই, অ্যাডজেক্টিভ বুঝে গেলাম আমরা। আর পরেরটা বলছে দে ওয়ার আক্সড, তাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল টু ওয়েট, অপেক্ষা করতে। কতক্ষণ অপেক্ষা করতে, টিল দ্য সিগন্যাল ওয়াজ গিভেন, যতক্ষণ না সিগন্যালটা দেওয়া হয়। তাহলে এটা কতক্ষণ অর্থাৎ সময়কে মডিফাই করছে, তাহলে এটা অ্যাডভার্ব অফ টাইম। এই যে অ্যান অ্যাডভার্বিয়াল ক্লজ, এটা অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম। তো এই ছিল আমাদের এই গত দিনের প্রশ্নের সমাধান। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন এক্সপ্লানেশনগুলা।